আপনারা জানেন ভোটারদের ভয় দেখিয়েছিলেন, তারপর তৃণমূল নেতা গ্রেফতারও হয়েছিলেন। এদিকে ব্যক্তিগত বন্ডে একদিনের মধ্যেই ছাড়া পেলেন তৃণমূলের সেই ওয়ার্ড সভাপতি রাজু মণ্ডল। তিনি জামিন পেলেন এবং তারপর তিনি ফের হুমকি দিচ্ছেন। তিনি বলছেন যে যা হবে 23 তারিখের পর ছাড়া পেয়ে ফের হুমকি দিলেন তৃণমূল নেতা রাজু মণ্ডল। একেবারে সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিয়েছিলেন, বলেছিলেন যা ভোট হবে সব লাইভ হবে, ভোট কিন্তু দিতে হবে তৃণমূলকেই, এবছর যেন ভোট নষ্ট না হয়। গতকাল তাকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়ে গেলেন তৃণমূলের এই ওয়ার্ড সভাপতি। দেখতে পাচ্ছেন তৃণমূল নেতা রাজু মণ্ডল ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়েছেন, ছাড়া পেয়ে বেরিয়ে আসছেন। এমনকি বেরিয়ে এসে তিনি ফের হুমকি দিচ্ছেন, বলছেন যা হবে 23 তারিখের পর ছাড়া পেয়ে ফের হুমকি তৃণমূল নেতা। প্রচারের সময় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর বহরমপুরে তৃণমূলের 8 নম্বর ওয়ার্ড সভাপতিকে পাকড়াও করা হয়েছিল। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, এই যে তৃণমূল নেতা নির্বাচন কমিশন রীতিমতো সেই অভিযোগকে গ্রহণ করেছিল, পাকড়াও করা হয়েছিল রাজু মণ্ডলকে, তিনি জামিনও পেয়ে গেলেন এবং জামিন পাওয়ার পর তিনি কি ফের হুমকি দিচ্ছেন? জামিন করার পর তার যে শর্ত রয়েছে, কোর্টে থেকে তাকে জামিন দিতে হবে এবং সেই শর্ত মেনে তাকে ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়। এবং তিনি যখন থানার থেকে বেরোচ্ছিলেন মোটর বাইকে করে, তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমি এখন কিছু বলবো না, 23 তারিখের পর ফের দেখা হবে, বোঝানো হবে। এবং কার্যত তার এই বক্তব্য, তার যে অ্যাটিটিউড, সেটা কার্যত হুমকি বলে মনে করছেন রাজনৈতিক মহল। এবং রাজু মণ্ডল ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে পুলিশের পক্ষ থেকে তাকে যে ব্যক্তিগত জামিন করা আছে সেই নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। এবং কেন তিনি ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন সেটা নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি এবং কংগ্রেসের লোকজন। এবং এই মুহূর্তে রাজু মণ্ডলকে তাকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে এবং কোর্টে তাকে গিয়ে সারেন্ডার করে যে প্রসেস রয়েছে সেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে পূর্ণাঙ্গ জামিন দিতে হবে। ধন্যবাদ রাজীব। আমি কোনো মন্তব্য করব না, আমি আমারটা নিয়ে কি ছেড়ে দিল আপনাকে? রাজু কিছু বলবে? যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর, যা কিছু হবে সব 23 তারিখের পর দেখা যাবে। তারা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কংগ্রেসরাও সেই একই রকমের উস্কানিমূলক কথাবার্তা বলছে, সেখানে আপনাকে শুধু আটক করা হয়েছে। এই সব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, আমি আমারটা নিয়ে থাকি। কি ছেড়ে দিল আপনাকে? বাড়ি নিচ্ছেন? হাবড়ার বিজেপি প্রার্থীর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন তনয় শাস্ত্রী। চলতি বছরের গোড়ার দিকে অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থার অভিযোগ ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এবার সেই তনয় শাস্ত্রীর বিজেপিতে যোগদানে কটাক্ষ করেছে তৃণমূল। ন্যায্য বিচার পেতেই বিজেপিতে পাল্টা জবাব দিয়েছেন তনয় শাস্ত্রী। অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থার অভিযোগ ঘিরে বছরের গোড়াতে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তনয় শাস্ত্রী। ঘটনার জেরে গ্রেপ্তার হয়ে জেলেও যেতে হয়েছিল তাকে। আর এবার ভোটের মুখে সোজা রাজনীতির ময়দানে ঢুকে পড়লেন তনয় শাস্ত্রী। হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে যোগ দিলেন পদ্ম শিবিরে। আমাকে ফাঁসানো হয়েছিল, টোটাল লিড তৃণমূল থেকে করা হয়েছিল। আজকে আমি প্রকাশ্যে আসলাম যেহেতু আমি ফ্ল্যাগ ধরেছি। চলতি বছরের 25শে জানুয়ারি বনগাঁয়ে একটি অনুষ্ঠান চলাকালীন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। পুলিশ কর্মীদের তদন্তে বাধা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হন তনয় শাস্ত্রী। পাল্টা অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে অনুষ্ঠানের জন্য টাকা নিয়েও শর্ত ভাঙার অভিযোগে 20 লক্ষ টাকার মামলা করেন তিনি। সেই সময় তনয় শাস্ত্রীর আইনি লড়াইয়ে পাশে দেখা যায় বিজেপি নেতা ও আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারিকে। বৃহস্পতিবার হাবড়ার দেশবন্ধু পার্কে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের হাত ধরে বিজেপিতে যোগ দেন সেই তনয় শাস্ত্রী। তনয় শাস্ত্রী যিনি মিমি চক্রবর্তীকে গান গাওয়ার জন্য এনেছিলেন, উল্টে তাকে জেল খাটিয়ে ছাড়লো। এই হলো তৃণমূল। সে আমাদেরকে আবেদন করেছিল যে আমি মোদিজির আদর্শিত আমি বিজেপি জয়েন করতে। তৃণমূলের পাওয়ার নিয়ে আইনতভাবে আমাকে ভীষণ পরিমাণে টর্চারিং করা হয়েছিল। হিন্দুত্বের এই সরকার, যেই সরকারের ন্যায্য বিচার আছে,
যদিও ভোটের মুখেই যোগদানকে কটাক্ষ করেছে তৃণমূল। সে কি বনগাঁর তনয় শাস্ত্রী হাবড়ায় এসে জয়েন করলেন কিছু লোক সংখ্যা বাড়ানোর জন্য? কিন্তু রাজনীতিতে না এদের কোনো মূল্য নেই, এরা জয়েন করলো কি করলো না সেটা তাদের দলের ব্যাপার। ভোটের মুখে রাজ্যে দলবদল নতুন কিছু নয়, কিন্তু এই তনয় শাস্ত্রীর যোগদানে আদৌ কি কোনো লাভ হবে বিজেপির? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। প্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নিতে চান না, আবার আত্মবিশ্বাসেও আঁচ লাগতে দেন না। পারফরমেন্সকে পুঁজি করে বিধাননগরে জয়ের হ্যাট্রিক করার পর এবার ব্যাটে বলে 4 মারতে চান সুজিত বসু। ভোট ঘোষণার পর প্রথম রবিবার জনসংযোগের শান্তিতে রাস্তায় নামলেন তৃণমূল প্রার্থী। একদা রাজনৈতিক গুরু সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীকে হারিয়ে 2009 সালে বিধানসভায় প্রবেশ, তারপর 2011, 2016, 2021 হ্যাট্রিক। এবার নজরে 26, একেবারে 4 মারতে চান সুজিত বসু। সেই লক্ষ্যে রবিবার শুরু করলেন প্রচার। একদিকে বিধায়ক ও মন্ত্রী, তার উপর শ্রীভূমির শারদোৎসবের হর্তাকর্তা। পুজোর মতো তাঁর প্রচারেও জাঁকজমক, বাজছে ঢাক, বাজছে গান, উঠছে স্লোগান। হাতে হাতে প্রার্থীর কাট আউট, ওপর থেকে মাথায় পড়ছে ফুলের পাপড়ি, ফুল মালা টিপ পরিয়ে প্রার্থীকে বরণ করছেন স্থানীয়রা। প্রচার মিছিল নাকি বিজয় উৎসব বোঝাই মুশকিল। প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল থেকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের শুরুটা এমনি হয়, শেষটা এমনি হয়। প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে, বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছে, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। এবারও তিনি বিধাননগরে তৃণমূলের প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শরদ্দত্ত মুখোপাধ্যায় এবং সিপিএম এর সৌম্যজিৎ রাহা। টানা 15 বছরের বিধায়ক, এবারও কি সেই ধারা বজায় থাকবে? চেনা মাঠে ফের কি ঘাসফুল ফোটাতে পারবেন লেকটাউনের বাসিন্দা? আশাবাদী তৃণমূল প্রার্থী। গত 3 বারের নির্বাচন, 3 বার 3 দলের আলাদা আলাদা প্রার্থীকে আপনি মুখোমুখি পেয়েছেন। এবছর বিপক্ষ প্রার্থীদের কিভাবে দেখছেন? যে কেউ প্রার্থী হোক না, প্রার্থী তো সবাই হতে পারে, সবাইকারই ইচ্ছে থাকতে পারে। এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। যেই অপোনেন্ট হোক, যেই হবে, কোনো অসুবিধা নেই। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতায় ভোট, ফল ঘোষণা 4 মে। সেদিনই মিলবে সব উত্তর। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।